সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের দ্বাদশ বিজ্ঞান শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইন্দ্রজিৎ কুমার রায়, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের এই অনলাইন ক্লাসে আমরা উপবৃত্ত এবং উপবৃত্ত সংশ্লিষ্ট প্রবলেম নিয়ে কথা বলবো এবং সেটা সলভ করার চেষ্টা করব। তা সেটা সলভ করতে যাওয়ার আগে আমরা উপবৃত্ত সম্বন্ধে কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলা দরকার মনে করছি। তার কারণ অঙ্ক যদি ভালোভাবে করতে হয় বা ভালোভাবে শিখতে চাই, তাহলে উপবৃত্তের যে বেসিক কনসেপশন সেটা যদি ক্লিয়ার না থাকে তাহলে অঙ্ক ভালো পারা যাবে না। আমরা তোমাদের এর আগের ক্লাসে উপবৃত্তের জেনারেল ইকুয়েশন ডেভেলপ করা হয়েছে এবং উপবৃত্তের যে জেনারেল ইকুয়েশন দুইটা আছে সেই দুইটা ইকুয়েশন তোমাদের স্যার সেটা করে দেখিয়েছেন কিভাবে জেনারেল ইকুয়েশন আসে। আজকে আমরা মূলত সেই জেনারেল ইকুয়েশন ব্যবহার করে উপবৃত্তের সমীকরণ, বিভিন্ন শর্ত দেওয়া থাকবে, সেই শর্তের অধীনে উপবৃত্তের সমীকরণ বের করার চেষ্টা করব এবং উপবৃত্তের যে বিভিন্ন ধর্মগুলো আছে, যে সূত্র অনুযায়ী যে প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করব সেগুলো। তা প্রথমেই উপবৃত্তের কি কি বিষয় আমাদের আলোচনায় আসবে বা উপবৃত্তের চেহারাটা, চিত্রটা কীরকম হবে সে সম্বন্ধে আমরা একটু কথা বলি। আমরা বলেছি যে অ্যাকচুয়ালি দুইটা পরাবৃত্ত মিলে হয় একটা উপবৃত্ত। এই যে ঠিক উপবৃত্তের টাইপটা এরকম একটা উপবৃত্ত। তাহলে যদি এটাকে আমরা দুই ভাগ করে ফেলি, অর্থাৎ এভাবে করি, তাহলে দেখো দুইটা পরাবৃত্ত, এই পাশে একটা পরাবৃত্ত, এই পাশে একটা পরাবৃত্ত, এই দুইটা পরাবৃত্ত জয়েন্ট করে আমরা পেলাম একটা উপবৃত্ত। পরাবৃত্তের বেলায় আমরা 6টা প্রপার্টি দেখেছি। পরাবৃত্তের শীর্ষবিন্দু দেখেছি, পরাবৃত্তের অক্ষ, এই যেরকম এই যে এখানে পরাবৃত্ত, যদি এইটাকে আমি একটা পরাবৃত্ত মনে করি, প্যারাবোলা মনে করি, তাহলে এখান থেকে এটাকে বলা হয় অক্ষ, এটাকে বলেছিলাম আমরা শীর্ষবিন্দু। এখানে আমাদের উপকেন্দ্র ছিল, এই জায়গায় একটা উপকেন্দ্র ছিল, উপকেন্দ্রিক লম্ব ছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল আর ছিল উৎকেন্দ্রিকতা E=1 ছিল, সেখানে দ্বিকাক্ষের সমীকরণ ছিল। এরকম 6টা প্রপার্টি আমরা পরাবৃত্তের বেলায় দেখেছি। কিন্তু উপবৃত্তের বেলায় যেহেতু উপবৃত্তটা দুইটা পরাবৃত্তের সমন্বয়ে সৃষ্টি হয়েছে, কাজেই 6 দুগুণে 12টা প্রপার্টি থাকার কথা, কিন্তু সেখানে একটা জিনিস কম থাকে। তার কারণ এই যে এই দুইটা মিলে যেহেতু একটা সৃষ্টি করেছে উপবৃত্ত, সেই জন্যে সব কিছু ডাবল ডাবল থাকলেও এর কেন্দ্র একটা থাকে। এটাকে যদি আমরা এই উপবৃত্তটাকে x অক্ষ বরাবর তার বৃহৎ অক্ষ, y অক্ষ বরাবর তার ক্ষুদ্র অক্ষ সেট করি, তাহলে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় এই উপবৃত্তের কেন্দ্র। ইংরেজিতে বলা হয় সেন্টার। কেন্দ্রের ইংরেজি সেন্টার, সেন্টার বানান সি দিয়ে শুরু, সেই জন্য উপবৃত্তের কেন্দ্রকে সি দিয়ে প্রকাশ করি। আর আমরা একটু আগে বললাম যে দুইটা পরাবৃত্ত মিলে যেহেতু একটা উপবৃত্ত সৃষ্টি হয়েছে, পরাবৃত্তের 6টা প্রপার্টি, 6 দুগুণে 12টা, সেখানে একটা কম থাকবে। তার কারণ এই পরাবৃত্তের বেলাও এটা কমন, এই পরাবৃত্তের বেলাও এটা কমন, সেই জন্য 11টা প্রপার্টি থাকে। সেই প্রপার্টিগুলো কি বা কি কি থাকে সেই সম্বন্ধে আগে তোমার সম্যক ধারণা থাকতে হবে যে উপবৃত্তে কি কি থাকবে। এই কেন্দ্র আছে, এই কেন্দ্র বরাবর দুইটা লম্ব রেখা আছে, একটাকে বলা হয় বৃহৎ অক্ষ, এটাকে বলা হয় বৃহৎ অক্ষ, এটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ।
বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় কেন্দ্র। এই বৃহৎ অক্ষটা তাহলে দেখো উপবৃত্তের প্রথমেই যে জিনিসটা থাকে সেটা হলো তার কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র বা কেন্দ্রের স্থানাঙ্ক। সেই কেন্দ্র থেকে এদিকে কিংবা উপরে নিচে দেওয়ার জন্য দুইটা রাস্তা আছে, দুইটা সরল রেখা আছে, দুইটা সরল রেখা বরাবর আমরা উপরে নিচে কিংবা ডাইনে বামে যেতে পারি। তো যেহেতু বৃহৎ অক্ষটা মানে আমরা পারিভাষিক ভাষায় বলতে পারি যেহেতু বৃহৎ অক্ষটা বড় অক্ষ, সেই জন্য আমরা এইখান দিয়ে আগে যাওয়ার চেষ্টা করি। এই যে বৃহৎ অক্ষ সেটা নিজে একটা সরল রেখা। তার আগে বলে নিই, তোমাদের স্যার গতদিন তোমাদের যে সূত্র দুইটা ডেভেলপ করেছেন সেটা হচ্ছে, একটা হলো উপবৃত্তের একটা ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল টু 1, যেখানে এ গ্রেটার দ্যান বি। আর একটা হলো সেটাও এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে বি গ্রেটার দ্যান এ। অর্থাৎ উপবৃত্তের জেনারেল ইকুয়েশন আছে দুইটা, একটা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, যেখানে এ গ্রেটার দ্যান বি। ইকুয়েশন দুইটা একই রকম, কিন্তু শর্ত দেখো পার্থক্য করে দেবে। যে যদি এ গ্রেটার দ্যান বি হয় আর সেই এ যদি এক্স এর নিচে থাকে তাহলে বুঝতে হবে বৃহৎ অক্ষটা এক্স অক্ষ বরাবর থাকবে। আর যদি বি গ্রেটার দ্যান এ হয় আর সেই বি যদি ওয়াই এর নিচে থাকে তাহলে বুঝতে হবে বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষ বরাবর আছে। আমরা যদি একে একটা হাঁসের ডিমের সাথে তুলনা করি তাহলে ডিমটা ফ্লোরে ছেড়ে দিলে অনুভূমিক বরাবর থাকে, সেটা বৃহৎ অক্ষ। আর ডিমটাকে যখন খাঁচির মধ্যে রাখা হবে, বাজারে খাঁচির মধ্যে যে ডিম দেখতে পাই আমরা, সেইখানে বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষ বরাবর থাকে। তাহলে খাঁচির মধ্যে যে ডিম থাকে সেটা যদি উপবৃত্ত কনসিডার করি তাহলে তার ইকুয়েশন হবে এইটা, দ্বিতীয়টা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে বি গ্রেটার দ্যান এ। এবং যদি ডিমটা ফ্লোরে ছেড়ে দেওয়া থাকে এবং ভূমির সাথে প্যারালাল অবস্থায় থাকে তাহলে তার সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে গ্রেটার দ্যান বি। সোজা বাংলা হচ্ছে যে এ এবং বি এর মধ্যে যে বড় থাকবে আর সেই বড়টা যার নিচে থাকবে, এক্স এর নিচে থাকলে এক্স অক্ষ বরাবর বৃহৎ অক্ষ থাকবে, ওয়াই এর নিচে থাকলে ওয়াই অক্ষ বরাবর বৃহৎ অক্ষ থাকবে। মেজর অ্যাক্সিসটা আর মাইনর অ্যাক্সিসটা এইভাবে ডিস্ট্রিবিউট হবে। তো এখন আমার যে ইকুয়েশন এখানে যে লেখচিত্র এঁকেছি সেই লেখচিত্রে জেনারেল ইকুয়েশন নিশ্চয়ই 1 নম্বরে এটাই পড়ে, প্রথমটার ক্ষেত্রে পড়ে। তাহলে এই যে সি বিন্দু থেকে আমি যখন ডাইনে মেজর অ্যাক্সিস বরাবর যাচ্ছি, সেই মেজর অ্যাক্সিসটা তো নিজেই একটা সরল রেখা রিপ্রেজেন্ট করে। তো যেহেতু সরল রেখা তাহলে সেই সরল রেখার একটা সমীকরণ থাকা আবশ্যক। তা আমরা এখানে অঙ্কন অনুসারে বলে দিয়েছি যে আমাদের এই সরল রেখাটা এক্স অক্ষ বরাবর আছে। তাহলে এক্স এই এর যে বৃহৎ অক্ষ সেটা একটা সরল রেখা এবং সেই সরল রেখাটা এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষকে নির্দেশ করছে। আমরা জানি এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে দ্বিতীয় যে প্রপার্টি সেটা হচ্ছে অক্ষের, বৃহৎ অক্ষের সমীকরণ। আর বৃহৎ অক্ষের সমীকরণের সাথে সাথে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটাও আমরা কনসিডার করে যাব এখানে। এই শীর্ষবিন্দুকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি তাহলে এটাকে আমরা এ ড্যাশ দ্বারা প্রকাশ করতে পারি। এই এ ড্যাশ থেকে এ পর্যন্ত দূরত্বই হবে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। এখানে সংক্ষেপে বোঝার জন্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এখানে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যার উপর স্কোয়ার থাকবে এ, সেই এর দ্বিগুণই হবে, অ্যাকচুয়াল দ্বিগুণ না, সেই এটাই হবে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। তাহলে তোমার যদি এখানে এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার থাকতো, ওয়াই স্কোয়ার বাই 25 বা 5 স্কোয়ার থাকতো, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার, তার মানে এ ইকুয়াল টু 10, তার মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হতো 10। তো সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 10 নয়, আমি ঠিক বলিনি। এখান থেকে এটুকের দৈর্ঘ্য যদি এ হয়, এই কেন্দ্র থেকে এটুকের দৈর্ঘ্য যদি এ হয়, এখান থেকে এটুকের দৈর্ঘ্য আর একটা এ, দুইটা দৈর্ঘ্য মিলে হচ্ছে টুয়াইস এ। সেই জন্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য টুয়াইস এ। এখান থেকে এই পাশের টুকুন আমরা এই হিসাবে যদি ধরি, এখান থেকে এটাও দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, এটাও এ। কোথা থেকে পাচ্ছি? এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই যে সেই এ থেকে এখান থেকে টুকু হচ্ছে এ আর এই পাশের টুকু হচ্ছে আর একটা এ, দুটার দৈর্ঘ্য
যোগ করলে হচ্ছে টোয়াইসে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য টোয়াইসে। ঠিক একইভাবে এই যদি এবার ক্ষুদ্র অক্ষ কনসিডার করতে পারি, ক্ষুদ্র অক্ষ তাহলে কি হবে? ক্ষুদ্র অক্ষটার সেটাও তো ওই অক্ষ বরাবর চলে গেছে, তাহলে ওই অক্ষের যেহেতু সমীকরণ আছে, তাহলে মানে ক্ষুদ্র অক্ষেরও সমীকরণ আছে, সেই ক্ষুদ্র অক্ষের সমীকরণ ক্ষুদ্র অক্ষের সমীকরণ। তা ক্ষুদ্র অক্ষের সমীকরণ কত হবে? এই যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তার মানে এখান থেকে এটুকু দৈর্ঘ্য হচ্ছে বি যদি হয়, এই যে এখান থেকে বি থেকে আমরা বুঝবো যে এখান থেকে এটুকু দৈর্ঘ্য বি, এটার নিচে হচ্ছে আর একটা বি, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে টোয়াইস বি। এটা কিভাবে আসছে, কিভাবে বলতে হয়, সেগুলো তোমাদের নিশ্চয়ই গত ক্লাসে আলোচনা হয়েছে, এই জন্য আমি আর ওদিকে যাচ্ছি না। আমি সহজে কিভাবে করা যায় সেই টেকনিকটা শুধু বলছি। তারপরে ক্ষুদ্র অক্ষের সমীকরণ গেল, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যও তাহলে থাকবে। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত হবে? ক্ষুদ্র অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0, যেহেতু ক্ষুদ্র অক্ষটা y অক্ষের সাথে মিলেছে, সেজন্য ক্ষুদ্র অক্ষের সমীকরণ y অক্ষের সমীকরণের সমান হবে। ক্ষুদ্র y অক্ষের সমীকরণ হবে x ইকুয়াল টু 0, কাজে ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে x ইকুয়াল টু 0। এবার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এখানটাই দেখে বলতে হবে কার উপরে স্কয়ার আছে, b এর উপরে, তাহলে 2b হবে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। চলে গেল ওই পর্ব। এখান থেকে সামনে এগিয়ে গিয়ে এই জায়গায় দেখবো আমরা একটা উপকেন্দ্র আছে। যেহেতু দুইটা পরাবৃত্তের সমন্বয়ে উপবৃত্ত সৃষ্ট, তাহলে এ পাশেও আর একটা উপকেন্দ্র থাকবে। এটা যদি এস হয়, এটা এস ড্যাশ। এখন দেখো যে আমরা বলেছি যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য টোয়াইসে, তার মানে এই কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, তাহলে এইটুকু যদি দেওয়া থাকে এ, তার মানে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারি। যেহেতু শীর্ষবিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত, এক্স অক্ষের উপরে আমার ওয়াই এর মান, কোটির মান দানা থাকে, আর শুধু ভুজটা যদি দানা থাকে বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারি। আমরা তো আগেই বলেছি যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য টোয়াইসে, দ্যাট মিন্স এটুকু হচ্ছে সি এ ইকুয়াল টু এ, সি এ ড্যাশ ইকুয়াল টু আর একটা এ, তার মানে এই এ বিন্দুর স্থানাঙ্ক হবে এ জিরো, এটা হবে এ জিরো, আর এটা হবে মাইনাস এ জিরো। তাহলে এই দুইটা বিন্দুকে একসঙ্গে লিখতে পারি যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটার ক্ষেত্রে কি হবে? প্লাস মাইনাস এ জিরো। এবার প্রশ্ন হতে পারে যে এখান দিয়ে যখন আপনি এগিয়ে যাচ্ছেন, কেন্দ্র থেকে যখন বৃহৎ অক্ষ বরাবর এগিয়ে যাচ্ছেন, তখন তো আগেই আমার উপকেন্দ্র বেঁধে যাচ্ছে, তাহলে আপনি শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আগে কেন বললেন? এটা টেকনিক্যালি এটা করার চেষ্টা করেছি। তার কারণ আমরা এই সি এর পরিমাণটা জানি, কিন্তু সি এসটা জানি না। অর্থাৎ উপকেন্দ্র হচ্ছে এস, কিন্তু এস এর ভুজ জানি না। কিন্তু সি এর ক্ষেত্রে সি এর দৈর্ঘ্য জানার ফলে আমি এ বিন্দুর স্থানাঙ্ক জানি, সেই জন্য এ বিন্দুর স্থানাঙ্কটা আগে লিখে নিচ্ছি। এ বিন্দুর স্থানাঙ্কে ভুজ জানি, সেই জন্য এ বিন্দুর স্থানাঙ্ক আগে লিখে নিচ্ছি। আর এইটার উপরে আমরা সি এসটা বের করতে পারবো, সেই কথাটা পরে বলছি কিভাবে বের করতে পারবো। তাহলে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আসলো এরপরে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থেকে ব্যাক করছি আমরা পিছন দিকে। এখানে দেখো একটা জায়গায় তিনটা জিনিস থাকবে। এটা উপকেন্দ্র এস, উপকেন্দ্রের মধ্য দিয়ে একটা লম্ব টানা যায়, যাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। তাহলে প্রথম এস এর উপকেন্দ্রের স্থানাঙ্ক থাকবে এখানে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাওয়া যাবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাওয়া যাবে। 11টা প্রপার্টির মধ্যে 3টা এই বিন্দুতে আছে, উপকেন্দ্রে আছে। তো সেই জন্য আমরা এইটার স্থানাঙ্ক এখন নির্ণয় করতে চাই। এটা তো এসটা তো নিশ্চয়ই বৃহৎ অক্ষের উপরে আছে, বৃহৎ অক্ষ মানে এক্স অক্ষের উপরে আছে। এক্স অক্ষের উপরে তো আমরা ওয়াই এর মান জানি যে ওয়াই এর মান 0। শুধু এক্স এর মানটা জানলেই
আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। এখন আমরা কিন্তু কনিক যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে কনিক হচ্ছে একটা বিন্দুর সন্তারপথ এবং এই কনিক তিন ধরনের হয় নর্মালি, একটা পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা অধিবৃত্ত। এটা ডিপেন্ড করে কিসের উপরে? ই এর উপরে, ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতার উপরে। ই ইকুয়াল টু 1 হলে সেটা হলো পরাবৃত্ত, ই লেস দ্যান 1 বা গ্রেটার দ্যান 0 অর্থাৎ যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে সন্তারপথকে বলা হবে উপবৃত্ত, আর ই গ্রেটার দ্যান 1 হলে সেটাকে বলা হবে অধিবৃত্ত। তাহলে এই যদি আমরা বলছি যে প্রকৃত ভগ্নাংশ, ই এর মান প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ ই এর মান উপবৃত্তের ক্ষেত্রে ই লেস দ্যান 1 গ্রেটার দ্যান 0, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হওয়ার বড়। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাকে, সাপোজ 5কে আমি যদি 1/2 দিয়ে গুণ করি তাহলে এটা কত হয়? 2.5 কমে যায়। আমার দেখো এখানে সিএ যে যতটুকু দৈর্ঘ্য আছে সিএসটা তার থেকে কম আছে, সিএ দানা আছে। এই সিএ দানা জিনিসকে আমি যদি প্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করি তাহলে তার ছোট সিএ থেকে ছোট অংশ আমি পেতে পারি। সেই কারণে সিএ ইকুয়াল টু এ, সিএ ইকুয়াল টু ছিল এ, আর আমার দরকার সিএস। সিএস পাওয়ার জন্য এ কে যদি আমি সেই প্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করি তাহলে আমি এখানের বুঝটা পেতে পারি। এটা মানে জাস্ট মনে রাখার জন্য, সহজে যাতে বুঝতে পারি, মনে থাকে, সেই জন্য এই টেকনিকটা, তাছাড়া অন্য কোনো কারণে নয়। তাহলে এইখানে আমি বলতে পারি এই উপকেন্দ্রের স্থানাঙ্ক এই ওই হিসাবে। তাহলে এরকম উপকেন্দ্র তো আরেকটাও আছে, সেটা যেহেতু এক্স ওয়াই অক্ষের বাম দিকে সেজন্য -AE, 0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক পেলাম। তাহলে এখানে 7 নম্বরে থাকবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক যখন পেয়ে গেলাম, এবার উপকেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত লম্বই হবে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত লম্বটাই হবে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বটা দেখো ওই অক্ষের সমান্তরাল সরলরেখা, ওই অক্ষের সমান্তরাল সরলরেখা আমরা জানি x ইকুয়াল টু a, কিন্তু এখানে তো এই বিন্দুর স্থানাঙ্ক আর a না, বুঝ তো AE, কাজেই এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x ইকুয়াল টু প্লাস মাইনাস AE। ওখানে যেহেতু ভুজ এই আছে, এ পাশে একটা উপকেন্দ্র আঁকা যায়, এখানেও তো একটা উপকেন্দ্রিক লম্ব আঁকা যায়। তো সেই উপকেন্দ্রিক লম্ব এবং এই উপকেন্দ্রিক লম্ব দুইটাকে একসঙ্গে আমরা বলছি x ইকুয়াল টু প্লাস মাইনাস AE। এরপরে ওইখানে আর একটা জিনিস বাকি থেকে যাচ্ছে, সেটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখতে হবে যে এ এবং বি এর মধ্যে বড় কে। আমরা তো দেখেছি সমীকরণ লেখার সময় এ বড়, তো যে বড় তার নন স্কোয়ার নিচে, আর যে ছোট তার স্কোয়ারের দ্বিগুণ উপরে, মনে রাখার জন্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপরে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে তিনটা জিনিসের কথা বলেছিলাম, তিনটাই পেয়ে গেছি। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন আরো দুইটা জিনিস বাকি আছে। একটা হলো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা E ইকুয়াল টু রুট অফ। দেখো এটা মনে রাখার জন্য, যেটা বড়, এ বড় না বি বড়? নিশ্চয়ই এ বড়, এখানে তার স্কোয়ার নিচে, আর যে বড় সেই বড়টা থেকে, বড়টার স্কোয়ার থেকে ছোটটার স্কোয়ার বিয়োগ উপরে। তার কারণ ছোটটা থেকে বড়টা বিয়োগ করলে নেগেটিভ চলে আসবে, নেগেটিভের রুট করা যায় না, সেজন্য a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, a স্কোয়ার বাই a স্কোয়ার সমান হয়ে যায় 1 মাইনাস বি স্কোয়ার বাই
এ স্কয়ার, এভাবে লিখতে পারি। আর একটা বাকি আছে, সেটা হলো এই পাশে দ্বিকাক্ষ, এটাকে বলে দ্বিকাক্ষ বা নিয়ামক বা ডাইরেক্ট্রিস। এটাকে যদি আমি এম জেড দিয়ে প্রকাশ করি, তাহলে এটা হবে এম ড্যাশ জেড ড্যাশ। এখন দেখো, আমরা তো আগে সি এ ইকুয়াল টু বের করে রেখেছিলাম, সি এ ইকুয়াল টু বলেছিলাম এ, সি অংশের দৈর্ঘ্য এ, তাহলে সি এ থেকেও বড় সি জেডটা সি এ থেকেও বড়। এখন আমি যদি এই এটা পূর্ণ সংখ্যা হিসেবে বিবেচনা করে তাকে যদি আমি প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করি, ভাগ করলে কিন্তু এটা বড় হবে, এর থেকে বেড়ে যাবে। যেমন আমরা যদি 2/0.5 করি, তাহলে এটা কত হবে? 2 গুণ 10/5, তার মানে 2 দুগুণে 4 হয়ে যাবে। 2 ছিল, হয়ে গেল 4। তার মানে কোনো পূর্ণ সংখ্যাকে প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করলে সেটা বেড়ে যায়। আমার বর্ধিত অংশটাই তো দরকার, সি জেডটা দরকার। সেই জন্য সি এটাকে আমি, সি এ যেটা ছিল সেইটাকে আমি প্রকৃত ভগ্নাংশ ই ইকুয়াল টু তো আমার 0 থেকে বড় বাট 1 থেকে ছোট, সেই জন্যে ই দিয়ে ভাগ করছি একে। তাহলে এরকম তো দুইটা আছে, সেই জন্য একবারে আমরা লিখতে পারি যে দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ, তাহলে এই যে 11টা প্রপার্টি, দ্বিকাক্ষের সমীকরণটা কত হবে? x ইকুয়াল টু, এটা তো y অক্ষের সমান্তরাল সরলরেখা, x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই, সি জেড ইকুয়াল টু হয়েছে a বাই ই, এরকম দুইটা আছে, সেই জন্য দ্বিকাক্ষের সমীকরণ হবে x ইকুয়াল টু a বাই ই। তাহলে এটাকে আমরা এখন যদি এই প্রপার্টিগুলো মানে কোনটার পরে কোনটা আসবে এবং কিভাবে আসবে আমরা সেটাই শুধু দেখালাম। এখন জিনিসটা আমরা লিখে দেখাবো যে কি কি আসবে, কি আসবে সেটা। কেন্দ্রের স্থানাঙ্ক কত? আসলে এই উপবৃত্তের কেন্দ্রটা যেহেতু মূলবিন্দুর সাথে মিলেছে, আর যেহেতু মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক হবে 0 0। বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষটা যেহেতু এক্স অক্ষের সাথে মিলে গিয়েছে, এক্স অক্ষের সমীকরণ আমরা জানি y ইকুয়াল টু 0, কাজে বৃহৎ অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমরা বলেছিলাম এই যে সমীকরণ থেকে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, যেখানে a গ্রেটার দ্যান b, যে বড় এতে তার দ্বিগুণ, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ইকুয়াল টু 2a। ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষটা যেহেতু y অক্ষের সাথে মিলেছে, y অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0, কাজে ক্ষুদ্র অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত হবে? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে দেখেছি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস a0। এটুকু যেহেতু এ ছিল, বাম পাশেরটা মাইনাস এ, অবস্থান বোঝানোর জন্য চিহ্নটা কাউন্টেবল, সেজন্য এই পাশে যদি a0 হয়, এই পাশে মাইনাস a0, প্লাস মাইনাস a0। উপকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কি দেখেছিলাম? ae0। যেহেতু সি এ থেকে সি এসটা ছোট, আর ই যেহেতু প্রকৃত ভগ্নাংশ, এ কে ই দিয়ে গুণ করলে আমি এস এর ভুজ পেতে পারি, সেজন্য উপকেন্দ্রের স্থানাঙ্কে প্লাস মাইনাস a0 উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হয়েছিল? এইটা দা অ্যাকচুয়ালি দায়িত, যেহেতু এই উপকেন্দ্রের ভিতর দিয়ে অঙ্কিত লম্ব হচ্ছে y অক্ষের সমান্তরাল, আর y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x ইকুয়াল টু a, এখানে ae, সেই জন্য প্লাস মাইনাস a, এ পাশে একটা আছে, এই পাশে একটা আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা বলেছিলাম যে যেটা বড় তার নন স্কয়ার নিচে, উপরে ছোটটার স্কয়ারের দ্বিগুণ। আর উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু মনে রাখার জন্য বলেছি, যেটা বড় তার স্কয়ার নিচে আর উপরে বড়টার স্কয়ার থেকে ছোটটার স্কয়ার বিয়োগ। দ্বিকাক্ষের সমীকরণ আমরা যেহেতু সি এ থেকেও বেশি হবে সি জেডটা, সেই জন্য x ইকুয়াল টু a বাই ই, আর এখানে একটা আছে, পাশেও একটা আছে, প্লাস মাইনাস a বাই। এই হচ্ছে আমাদের উপবৃত্তের যে বৈশিষ্ট্যগুলো আছে বা যে বিষয়গুলো আমাদের যেগুলো অঙ্ক করতে হবে, অঙ্ক বা প্রবলেম সলভ করতে গেলে যে জিনিসগুলো লাগবে, সেই জিনিসগুলো পর্যায়ক্রমে আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। আমরা এই সম্পর্কিত একটা প্রবলেম এখন সলভ করতে চাই। দেখো প্রবলেমটা এরকম, পি এর মান
কত হলে এক্স স্কোয়ার বাই পি প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তটি 6-4 বিন্দু দিয়ে অতিক্রম করবে। উপবৃত্তটি 6-4 বিন্দু দিয়ে অতিক্রম করবে। তারপরে সেকেন্ড পার্টে বলা হচ্ছে যে উপবৃত্তটির উপকেন্দ্র ও উপকেন্দ্র কমা উপকেন্দ্রিক লম্ব লম্বের সমীকরণ এবং দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমার এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, বলেছে সেটা উপবৃত্তের ইকুয়েশন, সেটাও ওরা বলে দিয়েছে যে সেই উপবৃত্তটা এই 6-4 বিন্দু দিয়ে যদি যায় তাহলে পি এর মান কত সেটা বের করতে হবে। তাহলে এই উপবৃত্তটা যদি পি 6-4 বিন্দু দিয়ে দেয় তাহলে দেওয়ার সময় এক্স আর ওয়াই এই মানটা গ্রহণ করবে, অর্থাৎ এই বিন্দু এই সমীকরণকে স্যাটিসফাই করবে। আর স্যাটিসফাই করতে গেলে সেখানে অজানা রাশি যে পি আছে সেটার মান পেরিয়ে দেবে। তাহলে আমরা সেই কাজটা করছি যে প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার বাই পি ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার এটা ইকুয়াল টু 1, এটা 1 নম্বর দিলাম। 1 নম্বর 6-4 বিন্দুগামী বিধায় ওই বিন্দু দিয়ে যাবে, তাহলে 36 বাই পি প্লাস 16 বাই 5 স্কোয়ার এটা ইকুয়াল টু 1, বা 36 বাই পি এটা ইকুয়াল টু 1 মাইনাস 16 বাই 25, বা 36 বাই পি এটা ইকুয়াল টু 9 বাই 25, বা পিটাকে ওইখানে নিয়ে দাও আর এটাকে এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে কত হয় 36 গুণ 25 বাই 9, বা পি ইকুয়াল টু 100। তাহলে 1 নম্বরে মান বসিয়ে দাও, পির মান পেয়ে গেলাম। অতএব এখানে লিখো, অতএব পি ইকুয়াল টু 100 হলে প্রদত্ত উপবৃত্তটি 6-4 বিন্দুগামী। এত কিছু না লিখে শুধু অ্যান্সারে গিয়ে লিখতে পারো পি ইকুয়াল টু 100, এটা লিখলো না। এইবার পি যখন আমরা 100 পেয়ে গেলাম তখন আমরা পি এর মানটা 1 নম্বরে বসিয়ে দিই। 1 নম্বরে পি এর মান বসিয়ে পাই কত পাওয়া যাবে, এক্স স্কোয়ার বাই 100 ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার এটা ইকুয়াল টু 1, বা এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1, এতকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই a স্কয়ার সমান 10 স্কয়ার, তাহলে a ইকুয়াল টু 10 আর b ইকুয়াল টু 5। অতএব
এ গ্রেটার দ্যান বি। এটা কেন করলাম? অ্যাকচুয়ালি আমরা একটা খসড়া ফিগার এই সমীকরণের একটা লেখ আঁকতে চাচ্ছি, যে আসলে ডিমটা খাঁচির মধ্যে আছে না আনুভূমিক অবস্থায় আছে, ভূমির সাথে প্যারালাল অবস্থায় আছে বৃহৎ। তো এখানে দেখতে পাচ্ছি যে এ গ্রেটার দ্যান বি, আর সেই এটা এক্স এর নিচে আছে, এক্স স্কোয়ারের নিচে আছে। তারা নিশ্চয়ই এই যে সমীকরণ যেটা রিপ্রেজেন্ট করছে ইলিপস, সেই ইলিপসটা নিশ্চয়ই এক্স অক্ষ বরাবর আছে অথবা তার প্যারালাল আছে। তো আমরা এক্স অক্ষ বরাবর এখন এর চিত্রটা এঁকে ফেলতে পারি। তাহলে আমার সুবিধা হবে কি, প্রপার্টিগুলো বের করতে সহজে আমরা পারবো। এবার এর চিত্রটা এঁকে দিই। যেহেতু এ গ্রেটার দ্যান বি আর সেই এটা এক্স এর নিচে আছে, সেই জন্য চিত্রটা এভাবে হবে। এইদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এখানে সেন্টার, এখানে শীর্ষ এ, এখানে আর একটা শীর্ষ আছে, এখানে উপকেন্দ্র আছে, এখানে আর একটা উপকেন্দ্র আছে, এখানে উপকেন্দ্রিক লম্ব আছে, এখানে আর একটা উপকেন্দ্রিক লম্ব আছে, এখানে একটা দিকাক্ষ আছে, এখানে আর একটা দিকাক্ষ আছে। এটা যদি এম জেড হয়, এটা হবে এম ড্যাশ জেড ড্যাশ। এই মোটামুটি খসড়া চিত্র পেয়ে গেলাম। এখন আমার যা বের করতে বলবে সেটা ইজিলি, আমার যদি আগে যে আমরা যে 11টা বিষয় নিয়ে কথা বলেছি সেগুলো ধারাবাহিকভাবে সব বের করতে বলে সব বের করা সম্ভব। এখন আমার এখানে বলা হয়েছে যে উপকেন্দ্র বের করতে বলা হয়েছে। তো উপকেন্দ্র তো আমরা জানি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ গ্রেটার দ্যান বি। এই উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ ই 0। তো ইটা আমরা জানি, ইটা হলো উৎকেন্দ্রিকতা। সেই উৎকেন্দ্রিকতা কি সেটাও আমরা জানি। এখানে যেহেতু এ আর বির মান বের করা আছে, আমরা সেই উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে যেহেতু আমাদের ই দরকার হবে, সেই জন্য আমরা ই বের করে নিচ্ছি। উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার। বি হচ্ছে তাহলে 25 বি স্কোয়ার, আর এ স্কোয়ার হচ্ছে 100। এটা করলে হবে 75 বাই 100, তাহলে 3/4, তার মানে √3/2। তাহলে উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম, সেটা হলো √3/2। এবার তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক লিখতে পারি। অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ ই, এ তো আমরা দেখেছি 10, আগেই লিখেছিলাম, কম্পেয়ার করার সময় বললাম 10, আর ই কত √3/2, 0, বা এটা কাটাকাটি করে প্লাস মাইনাস 5√3, 0, একটা অ্যান্সার হলো। উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার তারপরে চেয়েছিল উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা যখন করব, এই যে এই সমীকরণটা, এটা নিশ্চয়ই ওয়াই অক্ষের সমান্তরাল, এবং ওয়াই অক্ষের সমান্তরাল এখান থেকে এটুকের দৈর্ঘ্য যদি এ হতো, তাহলে এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হতো এক্স ইকুয়াল টু এ। কিন্তু যেহেতু উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি এ ই 0, এ পাশে মাইনাস এ ই 0, কাজেই আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বলে দিতে পারি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। এই যে এ ই পেয়ে গেছি 5√3। তুমি এ পাশে নিয়ে আসতে পারো, প্লাস মাইনাস আনলে কোনো পরিবর্তন হয় না। 5√3 ইকুয়াল টু 0, x প্লাস মাইনাস 5√3 ইকুয়াল টু 0। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ বা নিয়ামক রেখার সমীকরণ। তা আমরা এর আগে যখন বোঝালাম তখনই বলেছিলাম যে দ্বিকাক্ষটা হচ্ছে এম ড্যাশ জেড ড্যাশ, সেটা ওয়াই অক্ষের সমান্তরাল, এবং সেটা নিশ্চয়ই সি এ থেকে দূরে আছে। তাহলে সি এ কে যদি আমি প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করি, ই দিয়ে ভাগ করি, তাহলে আমরা সি জেড পেতে পারি। তাহলে একবার লিখছি দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ কত হবে? x ইকুয়াল টু প্লাস মাইনাস এ, এ হচ্ছে 10 বাই ই হচ্ছে √3/2। √3/2 তো হয়েছিল,
হ্যাঁ, তাহলে সেখান থেকে x ইকুয়াল টু প্লাস মাইনাস 20/√3 আর গুণ করে দিলে x √3 প্লাস মাইনাস 20 ইকুয়াল টু 0। এভাবে দেখো যে আমার এই 11টা বিষয়ের মধ্যে যেটাই আমাকে বের করতে বলা হোক না কেন, সেটা আমরা যদি থিওরি জিনিসটা ভালো করে বুঝতে পারি, যে তোমাদের যেটা বোঝানো হয়েছে গত দিন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না কিভাবে সূত্র ডেভেলপ করা হয়েছে, সেটা আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। সেই সূত্র যদি তুমি বুঝতে পারো এবং এই উপবৃত্তের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা ধারাবাহিকভাবে তোমাকে বের করতে হবে। প্রথমে কেন্দ্র থেকে তুমি কোন দিকে যাবা, এটাকে কি বলে, এটাকে কি বলে, সামনে এগিয়ে এটাকে কি বলে। এখানে 3টা জিনিস আছে, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক। তারপরে এগিয়ে গিয়ে শীর্ষবিন্দু। কোনটার সমীকরণ তুমি আগে লিখবা, কেন লিখবা, এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমার ভিতরে জানা থাকে তাহলে উপবৃত্ত খুবই ইজি, ভেরি ইজি। এখানে 24 দুগুণে 12 24টা সূত্র আছে, 11 দুগুণে 22টা। কেন্দ্রের স্থানাঙ্ক, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহতের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের সমীকরণ, তারপরে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তারপরে কিন্তু শীর্ষবিন্দুর স্থানাঙ্কে চলে যাচ্ছে। তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উৎকেন্দ্রিকতা, আর হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ। এই জিনিসগুলো পর্যায়ক্রমিকভাবে তুমি যদি বের করতে পারো তাহলে একদমই ইজি। আর একটা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। তোমাদেরকে যখন প্যারাবোলা করানো হয়েছে, শুধু প্যারাবোলাই নয়, কনিক কিংবা হাইপারবোলা, উপবৃত্ত, ইলিপস কিংবা হাইপারবোলা, এই দুইটা ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে তোমাকে যখন প্যারাবোলার ইকুয়েশন বের করতে বলা হবে, ইলিপসের ইকুয়েশন বের করতে বলা হবে, হাইপারবোলার ইকুয়েশন বের করতে বলা হবে, তখন তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কিনা, দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া আছে কিনা। এই দুইটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা জায়গায় তার চলার পথের উপরে একটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও, উপকেন্দ্র থেকে সেই বিন্দুর দূরত্ব বের করো, ওই বিন্দু থেকে দ্বিকাক্ষের সমীকরণ বের করো। তারপর FP/PM = E এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই তোমার কনিকের ইকুয়েশন বেরিয়ে যাবে। এটা কিন্তু খুব ইজি এবং এটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই টাইপের অঙ্ক। এটা পরীক্ষায় থাকেই প্রায় বছর একটা করে। তো আমরা সেরকম ধরনের একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছি। দেখো, প্রবলেমটা হলো একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 3, 4। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/3, আর দ্বিকাক্ষের সমীকরণ বা নিয়ামক রেখার সমীকরণ নিয়ামকের সমীকরণ x + y - 2 = 0। x + y - 2 = 0। এখন যখনই তোমার কনিকের সমীকরণ বের করতে বলবে, দ্যাট ইজ প্যারাবোলার সমীকরণ কিংবা হাইপারবোলার সমীকরণ কিংবা ইলিপসের সমীকরণ, তখনই তোমাকে খেয়াল করতে হবে তার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কিনা। এই উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 3, 4। তার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কিনা, ই মান দেওয়া আছে কিনা, দেওয়া আছে। এখানে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে কিনা, অবশ্যই দেওয়া আছে। 3টা জিনিসই দেওয়া আছে। তাহলে এর সমীকরণ বের করার জন্য আমরা যদি এর চিত্রটা আগে একটা খসড়া চিত্র দিতে পারি তাহলে কিন্তু জিনিসটা বেরি ইজি হয়ে যায়। যেহেতু বলে দিয়েছে উপবৃত্ত, আর এর উপকেন্দ্র দেখো x অক্ষের উপরও নেই, y অক্ষের উপরও নেই, কাজেই আমরা নর্মালি যে উপবৃত্ত যেভাবে আঁকি সেভাবে আঁকবো, কিন্তু আমরা x অক্ষ y অক্ষ চিহ্নিত করবো না। চিহ্নিত করলে পরেই আটকে যাবো। কিন্তু তার কারণ x অক্ষের উপরে
ওয়াই এর মান শূন্য, ওই অক্ষের উপর এক্স এর মান শূন্য, উপকেন্দ্রের স্থানাঙ্ক তো এক্স ওয়াই কোনোটাই শূন্য নয়, দুইটাই অশূন্য, সেই জন্য এক্স ওয়াই চিহ্নিত করা যাবে না। এটা এক্স অক্ষ, সরি এটা তো অক্ষ চিহ্নিত করা যাবে না, তাহলে এখানে শুধু সেন্টারটা দিলাম, এটা শীর্ষবিন্দু দিলাম, এটা একটা শীর্ষবিন্দু, এখানে একটা উপকেন্দ্র নিলাম, এখানে আর একটা উপকেন্দ্র নিলাম, এখানে একটা দ্বিকক্ষ নিলাম, এর নাম দিলাম এম জেড, এখানে আর একটা দ্বিকক্ষ নিলাম, এর নাম দিলাম এম ড্যাশ জেড ড্যাশ। তাহলে আমার উপবৃত্তের চিত্রটা আঁকা মোটামুটি কমপ্লিট হলো। কিন্তু আমরা এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ভুলেও নির্দেশ করার চেষ্টা করব না, করলে পরে কিন্তু চিত্র ভুল হয়ে যাবে। এবার কি কি দেওয়া আছে দেখি। উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 3, 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা 3, 4 দিলাম। নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, সাপোজ এইটা আমরা নিয়ামক সমীকরণ ধরলাম, x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এই উপবৃত্তের সমীকরণ বের করতে হবে। তা আমরা এর চলার পথের উপরে একটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম পি, বিন্দু ধরে নিলাম পি যার স্থানাঙ্ক এক্স ওয়াই, মানে এর চলার পথের উপর একটা বিন্দু ধরে নিচ্ছি পি যার স্থানাঙ্ক এক্স ওয়াই। এখন আমার ডেফিনেশনে কি বলছে, উপবৃত্তের ডেফিনেশনে কি বলছে, এই যদি এস পি বাই পি এম এটা ইকুয়াল টু তো ই হবে। তাহলে আমি যদি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করতে পারি, তাহলে এই দুই দূরত্বের অনুপাত ই ইকুয়াল টু দেওয়াই আছে এখানে 1/3, ভেরি ইজি। আমরা সেই জন্য ধরে নিচ্ছি, যেটা চিত্র আঁকলাম তার সাথে আমরা একটু পরিচয় করাই। সমাধান ধরি উপকেন্দ্র S 3, 4 দ্বিকক্ষ MZ এর সমীকরণ x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। উৎকেন্দ্রিকতা E ইকুয়াল টু 1/3, আর উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু P of xy। তাহলে SP ইকুয়াল টু কত, রুট অফ x মাইনাস 3 হোল স্কোয়ার y মাইনাস 4 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y 16 না 25, 25। আর PM ইকুয়াল টু বের করি, PM ইকুয়াল টু এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব x প্লাস ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই রুট 2 এর মডুলাস। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি, উপবৃত্তের সংজ্ঞা অনুসারে SP বাই PM এটা ইকুয়াল টু E, বা SP স্কোয়ার ইকুয়াল টু E স্কোয়ার ইন্টু PM স্কোয়ার, বা SP স্কোয়ার মানে
এটার স্কোয়ার রুট উঠে গেল, তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 25, এটা ইকুয়াল টু ই স্কোয়ার মানে 1/9 pm স্কোয়ার। এটার স্কোয়ার করলে স্কোয়ার আর মডুলাস উঠে যায়, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার বাই হলো 2। এই রুট 2 আর স্কোয়ারে গিয়ে রুট উঠে যায়, 2 থাকে। বা 18 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 25, এটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার বা 18x স্কোয়ার 18y স্কোয়ার, এটা কত হবে 6 এটা 48 এর 8, 4 6 কে 6 4 10, এটা x মাইনাস 8 এটা 64, 4 হাতে 6 8 কে 8 14 y, তারপরে এটা গুণ করলে কত হবে প্লাস 8 25 এ 200 হাতে 20, 25 কে 25 আর 20 45, এটা ইকুয়াল টু হবে a স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 প্লাস 2ac প্লাস 2ibc মানে মাইনাস 4y প্লাস 2ica মাইনাস 4x। সাইড চেঞ্জ করলে এক্স স্কোয়ার থেকে 18x স্কোয়ার, 18x সাথে একটা x স্কোয়ার গেলে 17x স্কোয়ার 17y স্কোয়ার, এই 2xy মাইনাস হয়ে যায় এপাশে এসে, আর 108x থেকে এই 4x এই পাশে এসে হয়ে যায় প্লাস, তাহলে হয়ে যায় মাইনাস 104x, আর 144 এই পাশে এসে প্লাস হয়, তাহলে 140y, আর এই চারটা পাশে মাইনাস হয়, তাহলে প্লাস 4 4 6, এটা ইকুয়াল টু 0। এটাই হলো অ্যান্সার। আমরা অ্যান্সার পেয়েছি 17x স্কোয়ার প্লাস 17y স্কোয়ার মাইনাস 2y6y মাইনাস 104x মাইনাস 140y প্লাস 446। তাহলে আমরা এই যে দেখলাম যে যখন দ্বিকাক্ষ সমীকরণ দেওয়া থাকবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে, তারপরে উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা এভাবে সহজেই শুধু উপবৃত্তেরই নয়, আমরা অধিবৃত্তের এবং পরাবৃত্তের সমীকরণও বের করে ফেলতে পারি, যেটা পরাবৃত্তের সমীকরণে আমরা অলরেডি দেখে আসছি। তা আজকে এই আলোচনায় আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই আলোচনার মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি যে যদি তোমার প্রপার্টিগুলা বা যে বিষয়গুলো 11টা বিষয়ের কথা আমরা উল্লেখ করলাম উপবৃত্তের ক্ষেত্রে, এটা যদি ধারাবাহিকভাবে কিভাবে আসছে এবং কেমন করে মনে রাখতে হবে সেই টেকনিকটা যদি তুমি জানো, তাহলে এগুলো বের করা, উপবৃত্তের অঙ্ক সলভ করা কোনো বিষয় নয়। তো তোমাদের সাথে এর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই প্রত্যাশায় আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অল।